এবারের প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। আমরা পরিবেশ দিবসের বিষয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপার সহ সভাপতি স্থপতি ইকবাল হাবিব, আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। শুরুতে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে পরিবেশ দিবসে সরকার নানা বিষয় সামনে আনছে, কিন্তু গত কয়েক বছরে আমরা যেটা দেখেছি, রোহিঙ্গারা আসার পরে বিশেষ করে কক্সবাজার, টেকনাফ ওই অঞ্চলটায় পাহাড়, বন, এর উপরে পরিবেশের উপরে যে প্রভাবটা পড়েছে সেটা আসলে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে কক্সবাজারের যে দুটো উপজেলা, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলো অবস্থিত, সে দুটো উপজেলা আমাদের অনেক আগ থেকেই এটি একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং রিজার্ভড ফরেস্টের একটি অংশ ছিল। কিন্তু 2017 সালে যখন রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করা শুরু করে, তাদের জীবন বাঁচানোর জন্য, তাদেরকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য আমরা অনেকটা নির্বিচারে সেই বনভূমি ধ্বংস করেছি এবং কোথাও কোথাও আমাদেরকে পাহাড়ও কেটে ফেলতে হয়েছে এবং কোথাও কোথাও সেই পাহাড় আবার বনভূমি ধ্বংস হওয়ার কারণে বৃষ্টির ফলে সে পাহাড়ের অনেক চূড়া ধসে পড়েছে এবং যে পাহাড়ি অঞ্চলে যেই ছড়াগুলো ছিল সেগুলো এখন অনেকটা বিলুপ্তির পথে, পানিগুলো দূষিত হয়ে গেছে এবং সেইখানকার যে জীববৈচিত্র্য, বিশেষ করে এই অঞ্চলটি আপনারা জানেন যে বিরল এশিয়ান প্রজাতির হাতির আপনার বিচরণ ক্ষেত্র, সেটি তারা আটকা পড়ে গেছে একটি অংশে, এটি করিডোর ছিল তাদের। তো এই সব কিছু আমরা তখন আসলে মাথায় নিতে পারিনি। 2017 সালে লক্ষ লক্ষ মানুষ বানের পানির মতো ভেসে এসেছে, তাদের জীবন রক্ষার জন্য আমরা এইসব কিছুই আমরা অনেকটা কম্প্রোমাইজ করতে হয়েছে। কিন্তু আমরা 2018 সালের ঠিক বর্ষাকালের আগ মুহূর্তে আমরা আমাদের অফিসের তত্ত্বাবধানে আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠান সমূহ যারা কাজ করেন এখানে, বিশেষ করে FAO, WFP, UNHCR, IOM, তাদের সহযোগিতা নিয়ে এবং আমাদের দেশীয় এবং বিদেশি যে NGO-রা কাজ করে তাদের সহযোগিতা নিয়ে আমরা গাছ লাগানো শুরু করি। আপনি জানেন যে এখানে 8000 একর জায়গার মধ্যে আপনার, যেটি প্রায় 2300 হেক্টর আপনার বনভূমির মধ্যেই রোহিঙ্গারা বসবাস করে এবং এত বেশি ঘনবসতি, সেখানে গাছ লাগানো খুবই একটি কষ্টসাধ্য বিষয় ছিল। তারপরেও আমরা আপনার ড্রোন ইমেজের মাধ্যমে আমরা গ্যাপগুলো চিহ্নিত করে সেগুলোর আমরা প্রতি বছর, সে 2018 থেকে প্রায় গড়ে প্রতি বছর 3 লক্ষর মতো চারা রোপণ করেছি আমাদের বিভিন্ন সংস্থাগুলোর সহযোগিতায়। এবং আমরা পাহাড় ধস রোধের জন্য বিভিন্ন রকম ভাবে আপনার এক ধরনের বায়োটেকনোলজি ইউজ করে, আপনার চটের ছালা ইউজ করে বিভিন্ন ভাবে এগুলো আমরা চেষ্টা করে আসছি। এখন আপনি যদি 2018 সালের জানুয়ারি মাসের ছবি আর এখনকার ক্যাম্পের ছবি যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে সবুজের একটি আবহ এখানে আছে। যদিও আমরা পুরোপুরি সমর্থ হইনি, কারণ এর প্রায় যে 2300 হেক্টর এলাকার মধ্যে তাদের বসবাস রয়েছে, তার প্রায় বেশিরভাগই তো ঘর, এবং আমরা প্রায় 1/3 আমরা সবুজ বনায়নের চেষ্টা করেছি। এছাড়া আরেকটি কাজ আপনার যেটা আমরা করতে সমর্থ হয়েছে, কারণ রোহিঙ্গারা এখানে থাকছে ঠিক, তারপর তারা আবার তাদের রান্নার কাজের জন্য পাশের বনাঞ্চল থেকে গাছ কেটে ফেলছিল এবং সেটি আমরা তখন 2018 সালে এটি এত ভয়াবহ হয়েছিল, আমরা UN এজেন্সিগুলোকে যখন চাপ দিলাম যে তাদের কুকিং ফুয়েলের বিকল্প ব্যবস্থা করা দরকার, তখন তারাই গবেষণা করে রিসার্চ করে বের করলো যে প্রতিদিন রোহিঙ্গারা প্রায় 10 লক্ষ রোহিঙ্গা তাদের রান্নার জন্য প্রায় একদিনে 10টি ফুটবল মাঠের সমান বনভূমি তারা ধ্বংস করে ফেলছে। সেই জন্য পরে UN এজেন্সিগুলো আমাদের চাপে তারা LPG সরবরাহ করা শুরু করলো। গত বছর প্রায় 2 মিলিয়নের মতো রিফিলিং করেছে তারা। এইভাবে এখন পর্যন্ত এটা করা হচ্ছে। জি, স্থপতি ইকবাল হাবিব, মানে বাস্তবতা শুনছিলাম এবং মানে
গাছ লাগিয়ে আমরা সবসময় দেখা যায় যে পরিবেশের আমরা যে ক্ষতিটা করছি সেটা আমরা পূরণ করার চেষ্টা করি, কিন্তু পরিবেশ তো আসলে একটা ব্যাপক বিষয়। যেমন এই উদাহরণ থেকে আমরা দেখলাম যে যেটা মানে বন্য হাতির করিডোর ছিল সেটা আটকা পড়ে গেছে। মানে পরিবেশের একজন মানুষ হিসেবে মনে হচ্ছে যে এটা কি আছে, আর একটা হাতি এক জায়গায় না এসে আরেক জায়গায় আসলে সমস্যা কি, কিন্তু সেটা তো আসলে পরিবেশে কি ধরনের প্রভাব পড়ে যদি একটু বিশেষজ্ঞের চোখে আপনি বলেন। প্রথমত একটা জিনিস মনে রাখা দরকার, আসলে একটা বড় ধরনের প্যারাডাইম শিফট দরকার। এই প্যারাডাইমটা হচ্ছে এই যে আমাদের এখন অনেকেরই ধারণা উন্নয়ন মানে আপাতত যত্রতত্র যে কোনোভাবে উন্নয়ন করে ফেলা হোক, পুঁজিভিত্তিক বিশাল উন্নয়ন হোক, এবং পরবর্তীতে আমরা পরিবেশটাকে ঠিক করে নেব। এবং এই ধারণায় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের যে সংজ্ঞা, তার থেকে শত শত মাইল দূরে গিয়ে এই লোকরঞ্জনবাদ, পুঁজিভিত্তিক বা পুঁজিকেন্দ্রিক উন্নয়নের একটা ক্রমধারায় এই মুহূর্তে বিকাশমান বাংলাদেশের অর্থনীতি। এখন এর মধ্যে এই যে হঠাৎ করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার যে কার্যক্রম, সেখানেও আমরা চতুরতার শিকার হয়েছি। বিদেশি সংস্থাগুলো আমাদেরকে বাহবা দিয়েছে, বিদেশি দেশগুলো যাদের জলবায়ু বৈশ্বিক উষ্ণতার আসামি যারা, তাদের অতি উৎসাহে আমরা এই আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু তখন থেকে আমরা চিৎকার করছিলাম যে এর ফলে শুধু যে ওই হাতির পথ চলে যাচ্ছে তা না, ওই পুরো এলাকার জীববৈচিত্র্য পুরোপুরি উপড়ে উঠবে, একেবারে উপড়ে যাবে। এবং উপড়ে যাওয়া মানে হলো এই যে এটিকে আপনি খুব সহজেই রিপ্লেস করতে পারেন না। আমাকে একটা কথা বলেন, আপনি একটা 25 বছরের গাছ রিপ্লেস করে যদি 3টা গাছও লাগান, এই 25 বছর গাছটির যে জীববৈচিত্র্যের ভারসাম্যের প্রতি তার অবদান, এটাকে 3টে নতুন গাছ আদৌ এটা কম্পেনসেট করতে পারে? আবার একই সঙ্গে গাছ রোপণ করা যত সহজ, গাছকে লালন করে বড় করাটা তারা কঠিন কাজ। এবং আমরা প্রতি বছর গাছ রোপণের মহোৎসব দেখি এবং সেই উৎসব আমরা উদযাপন করি, কিন্তু গাছগুলো লালন করে বড় হলো কিনা এই সমীক্ষা নির্ভর একটা বাস্তব চিত্র তৈরি করতে পারি না। এবং আমাদের বন বিভাগ আজকে যখন উদ্বোধন হচ্ছিল পরিবেশ পদক উন্মোচন, সেখানে আমি উপস্থিত ছিলাম। আমার খুব কষ্ট লেগেছে যেখানে আমাদের দীপঙ্কর বাবু স্পষ্ট করে জানালেন যে পরিবেশ অধিদপ্তরের মতে আমাদের বনভূমি নাকি বেড়েছে। আর মানে আমরা অদ্ভুত এক সেলুকাসের মধ্যে আছি। সেলুকাসে বিচিত্র এই দেশ যে আমরা অদ্ভুত এক কতগুলো ডেটা নিজেরা বানাই একটা আশ্বস্ত করার চেষ্টা করি। কিন্তু আমি যদি আপনাকে স্পষ্ট করে বলি যে তীব্র তাপদাহের মাত্র কয়েক মাস আগে যখন যায়, তখন কি আমরা সবাই মিলে এটা উপলব্ধি করিনি যে আমাদের বন বিভাগকে এই বিভিন্ন রকম রিসোর্ট, বিভিন্ন রকমের উন্নয়ন পরিকল্পনা, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক শিকারের রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো কার্যক্রমেও আমরা কিন্তু শেষ করে দিতে এতটুকু দ্বিধা করছি না। এবং আমরা এখনও ভাবছি যে অতি জনঘনত্বের এই দেশ, যেখানে মাত্র 33%, তার মধ্যে কৃষি জমি, বনভূমি সব রয়েছে, এই জমির মধ্যে সবাইকে থাকতে হবে। সেখানে আমার বনভূমি ছাড়া আমরা যে তীব্রতা মরুকরণের দিকে যাচ্ছি, এবারের প্রতিপাদ্য বিষয় বাংলাদেশের জন্য অত্যন্ত প্রতিপাদ্য। এবং এই মরুকরণের কার্যক্রমে যদি প্রকৃতি নির্ভরতা এবং মরুকরণ হতো তাহলে এটা মেনে নেওয়া যেত। আমরা ওটাকে 2 থেকে 4 গুণ বৃদ্ধি করছি, আরো উস্কে দিচ্ছি। মানে এখানে বিশেষজ্ঞ প্রয়োজন নেই, এখানে সাধারণ মানুষ, বিরাট অংশের মানুষ আজকে তীব্র দাপদাহে, কৃষি একটা হুমকির মুখে, জীববৈচিত্র্যের অভাবে, পুরো প্রকৃতি নির্ভরতার যে কৃষি বিপ্লব ছিল তার কুঠারাঘাতের মধ্যে দিয়ে এটি অনুভূত যে আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রচন্ড দৃঢ় সংকল্প প্রয়োজন। নো মোর টলারেন্স, ইট হ্যাজ টু বি এ জিরো টলারেন্স সিচুয়েশন। জি, কারণ আমরা একের পর এক নতুন নতুন দুর্যোগের মুখোমুখি হচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান, আপনার কাছে যদি এবার একটু আসি যে মানে পরিবেশের নানা চ্যালেঞ্জের মুখে আমরা পড়ছি। দুর্যোগ যেগুলো আমাদের চেনা দুর্যোগ ছিল সেগুলো কেমন অচেনাভাবে আসছে। আমরা টানা তাপদাহের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা একটা দুর্যোগ তৈরি হচ্ছে। টানা আমরা বৃষ্টির মধ্যে যাচ্ছি, হঠাৎ বন্যা এবং ঝড়ের মানে আচার আচরণও বদলে গেল। এবার যেমন রিমালের ক্ষেত্রে দেখলাম যে ঝড়টা দীর্ঘস্থায়ী হলো, অনেক সময় ধরে আসলে সে সারা দেশের উপরে তাণ্ডব চালালো। মানে এই উপকূলীয় জেলাগুলোর যে 21টি জেলা পরিবেশের প্রভাবে নানানভাবে
এফেক্টেড হচ্ছে, একই সঙ্গে মরুকরণ আমরা যে বরেন্দ্র অঞ্চলে, সেই জায়গা থেকে আসলে মানে কি দেখেন আপনি? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এবার যে ঝড়টা রিমেল গেল, আমাদের প্রাকৃতিক যে সবচেয়ে বড় ডিফেন্স সুন্দরবনটা কিন্তু আমাদের একটা অঞ্চলকে রক্ষা করেছে। যে অঞ্চলে সুন্দরবন নেই তার মানে হচ্ছে আমাদের পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা এই এলাকাগুলোতে কিন্তু ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। কারণ প্রাকৃতিক ডিফেন্স হিসাবে সুন্দরবনটাই আমাদের দেশের জন্য বিশাল একটা এই ঘূর্ণিঝড় রক্ষার জন্য ভূমিকা রাখে। সেখানে আমাদের এই ঘূর্ণিঝড় রিমেলটা এত সময় লম্বা ছিল যে 6 ঘন্টায় আমাদের যে জোয়ার হয়, 4টা জোয়ার এটাকে আমাদের উপকূল মোকাবেলা করতে হয়েছে। ফলে হয়েছে কি, ব্যাপক জলোচ্ছ্বাস এবং একই সাথে আমাদের বাঁধগুলোকে, অধিকাংশ বাঁধগুলোকে নষ্ট করেছে। ফলে এই যে নতুন বেশি সময় নিয়ে এবং একই সাথে 4টা জোয়ার নিয়ে এবার যে ঘূর্ণিঝড়ের ব্যাপ্তি, সময়কাল এবং সমগ্র দেশব্যাপী পরবর্তীকালে ল্যান্ডফলের পরে সারা দেশের উপর দিয়ে ইভেন ঢাকায় যে হারে ঝড় হয়েছে, এইটা কিন্তু নতুন একটা নেচার। আমাদের ঘূর্ণিঝড় আগের চেনা রূপ নেই। ফলে ব্যাপক গাছ দক্ষিণাঞ্চলে উপড়ে পড়েছে। আমাদের মৎস্য সম্পদের বিশাল একটা ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেবে আমার 8,800 বেশি, 6,800 উপরে আমাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা তো প্রাথমিক হিসাব। মানুষ মারা গেছে 18 জন। সব মিলে এই যে একটা অবস্থা, এই অবস্থাটা নিঃসন্দেহে আমাদেরকে দুশ্চিন্তায় ফেলছে। কারণ আগামীতে এই বাঁধগুলোকে যদি ইমিডিয়েট রিপেয়ার করা না হয়, পুনর্গঠন করা না হয় এবং স্থায়ী বাঁধ তৈরি করা না হয়, তাহলে কিন্তু আমাদের আগামীতে আরো ঘূর্ণিঝড়, যেটা একটা বছরে আসার, গতবার 3টা ঘূর্ণিঝড় হয়েছে, এবার একটা কেবলমাত্র গেল। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণাঞ্চল অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলে মানুষ কিন্তু এখন বলছে তারা রিলিফ চায় না, তারা চায় স্থায়ী বাঁধ। এখন যে পরিবেশ, পানি উঠে গেছে, রাতারাতি বাঁধগুলো নির্মাণ করাও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ এবং স্থায়ী বাঁধ করতে গেলে এখানে অনেক বিনিয়োগ করতে হবে। কিন্তু তারপরও আমাদের রক্ষা করার জন্য এটি করতে হবে। একই সাথে উত্তরাঞ্চলে আমাদের যে খরার একটা ভাব, সেইটার বিষয়ে উত্তরাঞ্চল আগের তুলনায় কিছু গাছ বেরোচ্ছে। কারণ আমি অনেক আগে 91 সালে যখন জয়পুরহাট এলাকা, বগুড়া এলাকায় চাকরি করতে গিয়েছি ম্যাজিস্ট্রেট হিসাবে, আমরা কিন্তু সেই তুলনায় এখন সবুজায়ন অনেকটা হয়েছে। এই দিক থেকে আমাদের অগ্রগতি আছে। কিন্তু পাশাপাশি আমাদের গাছ নিধনেরও, সাধারণ মানুষ বলেন, ব্যবসায়িক স্বার্থে বলেন, উন্নয়নের বিভিন্ন নাম দিয়ে সেখানে কিন্তু আমাদের বৃক্ষ নিধন করার সংখ্যাটা কিন্তু একদম কম না। সুতরাং এই ব্যালেন্সটা যদি করতে হয়, আমাদেরকে আরো গাছ লাগাতে হবে। এখন যেমন ওই বন্যা, ওই ইয়ের পরে, ঘূর্ণিঝড়ের পরে কিন্তু আমাদের সিলেট অঞ্চলে ফ্লাশ ফ্লাড সহ একটা অস্বাভাবিক বন্যার দিকে যাচ্ছে। এটিও একটা ভাবনার বিষয়। গত বছর আমাদের কক্সবাজারে মাত্র 7 দিনে এত বৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু ভয়াবহ বন্যা, একটা 100 বছরের অতীতকালেও এরকম বন্যা হয়নি। হ্যাঁ, মানে এই যে ওটাই, মানে দুর্যোগগুলো, চেনা দুর্যোগগুলো অচেনা ভাবে সামনে আসছে, অচেনা হয়ে আমাদের সামনে এটি আমাদের কনসার্ন, এটি আমাদের কনসার্ন। মোহাম্মদ মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, আপনি বলছিলেন, ধন্যবাদ। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসনের কমিশনার মিজানুর রহমান, আপনার কাছে যদি একটু জানি যে, যদি ছোট করে একটু বলেন যে, আপনি বলছিলেন যে মানে অনেক গবেষণা করা আছে, সেটা দেশি বিদেশি এনজিওগুলো মিলে করেছেন, এক্সপার্টদের নিয়ে করেছেন। এরপরে আপনারা যে ঝুঁকিটা বের করলেন পরিবেশের, সেটি নিরসনে আসলে কী ধরনের ভূমিকা সরকারিভাবে আপনারা নিয়েছেন? আপনি তো উল্লেখ করলেন সেটা গাছ লাগানোর মাধ্যমে। বেসরকারি সংস্থাগুলো কি কোনো ভূমিকা নিচ্ছে সেখানে? নিশ্চয়ই। এখানে তো আসলে আমাদের সরকার যেটি করেছে, সেটি আমরা এই বনভূমিকে তাদের বসবাসের জন্য ছেড়ে দিয়েছি এবং আমরা আইন শৃঙ্খলা সহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছি। কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি যে অ্যাক্টররা কাজ করে, এখানে মূলত আপনার দেশি প্রায় 100 এনজিও কাজ করেন, বিদেশি প্রায় 50-এর মতো এনজিও আছে, জাতিসংঘের প্রায় 11টি প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন বাইলেটারাল বিভিন্ন সংস্থাগুলো কাজ করে। তো তাদের অবশ্যই ভূমিকা রয়েছে এবং এই ভূমিকাগুলোর মধ্যে যেমন আজকে যে পরিবেশ দিবস ছিল, রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এখানে আসে, যেটি আমাদের একজন আলোচক বলছিলেন যে আসলে গাছ লাগানো হয় কিন্তু গাছের পরিচর্যা করা হয় কিনা, এটি খুব গুরুত্বপূর্ণ। তো আমরাও এটি খেয়াল করেছি। 18 সালে যখন আমরা যে গাছ লাগিয়েছিলাম, দেখা গেল এর সার্ভাইভাল রেট খুবই কম। তখন আমরা আবার বসে
সিদ্ধান্ত নিলাম যে গাছ পরিচর্যা অ্যাটলিস্ট 6 মাসের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। তখন সংস্থাগুলো প্রত্যেকে যারা গাছ লাগিয়েছেন তারা ওই রোহিঙ্গা থেকেই ভলান্টিয়ার নিয়োগ করেছেন, তাদেরকে সামান্য কিছু পেমেন্ট দেওয়া হতো, অন্তত 6 মাস তারা মানে পরিচর্যা তাতে করতে। সফলতা এসেছে। হ্যাঁ, এইভাবে প্রায় 20 থেকে 30% সার্ভাইভাল রেট আমরা পেয়েছি। আচ্ছা, আরেকটি বিষয় আমার মানে এত বিপুল সংখ্যক জনগোষ্ঠী যখন এক জায়গায় থাকছে, এখানে তো একটা পয়ঃবর্জ্যেরও একটা ব্যাপার আছে, মানে সেটার ম্যানেজমেন্ট আসলে কি করে হচ্ছে, নাকি সেটির ম্যানেজমেন্টই আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এটি একটি ডিফিকাল্ট টেরেইন, হিলি এলাকা এবং স্যান্ডি আপনার হিল। এইখানে এতগুলো মানুষ, ঘনবসতির দিক থেকে সম্ভবত পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা, সেইখানে এটি চমৎকারভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় প্রযুক্তি, এখানে ফিকল স্লাজ ম্যানেজমেন্ট প্ল্যান্ট নামে একটি বড় প্ল্যান্ট হয়েছে, যেটি আপনার কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার ছাড়াই এক ধরনের গ্র্যাভিটিকে ইউজ করে আপনার বর্জ্যগুলোকে আপনার এক ধরনের বিশুদ্ধকরণের প্রক্রিয়ার মধ্যে আসছে। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতা একটি অমনি প্রসেসর হয়েছে, এবং যেটি আমাদের এটা নিয়েও কাজ হচ্ছে। স্থপতি ইকবাল হাবিব, মানে কক্সবাজারের ওই অঞ্চলটা আসলে আমরা তো মানে পরিবেশের আসলে কি করতে পারি, ক্ষতি যেটা করেছি সেটা গাছ লাগিয়ে কিছুটা হলে আমরা হয়তো পরিবেশের একটু রিকভার করার চেষ্টা, কিন্তু মানে এই যে পয় নিষ্কাশন বা পয়বর্জ্য ব্যবস্থাপনা, সেটা কক্সবাজারের মতো একটা পর্যটন নগরীতে যেখানে প্রচুর মানুষের মানে যাওয়া আসা থাকে, সেটা ঢাকা শহরেও এই চিন্তাটা, মানে এটা নিয়ে কি আমরা আসলে খুব বেশি ভাবছি? মানে এটাও তো পরিবেশের একটা অনেক বড় মানে ক্ষতিকর এলিমেন্ট কিনা? তিনটা ব্যাপার বোধহয় এখান থেকে পরিষ্কার। একটি হচ্ছে আমাদের মনে রাখা দরকার, গত 30 বছরে ওই অঞ্চলটায়, যে অঞ্চলে রোহিঙ্গাদের অবস্থান, সেই অঞ্চল ঘিরে কিন্তু এই পর্যটনের নামে এবং অনেক অফিস, অনেক অ্যাক্টিভিটি, অনেক এনজিও, তাদের কর্মকাণ্ড সবকিছু মিলে নির্বিচারে পাহাড় কাটা, বনভূমি কাটা, এবং একই সঙ্গে এই যে পয়ঃবর্জ্য সহ যে পলিউশনগুলো ছড়িয়ে যাওয়া, তার কারণে মানব সৃষ্ট একটি বিপর্যয় ওই এলাকায় তৈরি হয়েছে। এবং এর ফলে আপনি যদি লক্ষ্য করেন, ওই এলাকার ছোট ছোট নালা ছড়রা দিয়ে নদীগুলো ভীষণভাবে পলিউটেড হয়েছে। আর একই সঙ্গে এই যে উন্নয়ন কর্মকাণ্ড তৈরি হয়েছে এই রোহিঙ্গাদের ঘিরে, এবং সেই সঙ্গে আমাদেরও উন্নয়নের কারণে পর্যটন শিল্পের, আমরা কিন্তু ওই পুরো অঞ্চলে টেকনাফ থেকে কক্সবাজার থেকে এই পুরো অঞ্চলটায় একেবারে নির্বিচারে পাহাড় কর্তন করেছে। আপনি নিশ্চয় জানেন যে মাস দেড়েক আগে ওইখানে একজন ব্রিড কর্মকর্তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে পাহাড় কাটা থামাতে গিয়েছিল বলে। এই যে পুরো সিচুয়েশনটা কিন্তু ওই অঞ্চলে ভয়াবহ। এখন ভয়াবহ হওয়ার পরিণতি তো হচ্ছে এটা একটা ইরিভার্সিবল ভয়াবহতা। একটা পাহাড় যদি, ওটা আবার ট্রেচারাস পাহাড়, আমাদের এই পাহাড়গুলো কিন্তু পাথরের পাহাড় না, এগুলো একবার কেটে ফেললে ও নিজেই ভাববে কি নিজেকে আত্মাহুতি দেয়। আপনি যদি কোথাও তার গাছগুলি কেটে দেন, অথবা তার গোড়ায় কোথাও যদি একটু কেটে দেন চট্টগ্রামের পুরো পার্বত্য চট্টগ্রাম বেলটায়, তাহলে ও কিন্তু ট্রেচারাস পাহাড় ও পুরোটা নিজে নিয়েই ভেঙে ধসে পড়ে যাবে। এবং এটা হচ্ছে, এবং এটা হওয়ার কারণে যে বিপর্যয় হচ্ছে, এই বিপর্যয় আপনি ইউনিভার্সাল, মানে এই পাহাড় তো আপনি গড়তে পারবেন না। কোরআন শরীফ আল্লাহ বলেছে পাহাড় আমি গড়ি, তুমি গড়ো না। তো তার মানে আমরা এই জায়গাগুলোতে যে কোন জায়গায় ছাড় দিব, কোন জায়গায় ছাড় দেবো না, এবং উন্নয়নকে নিয়ন্ত্রণ করা, একটা লাইন বলে বুঝবেন বারবার কেন উন্নয়ন শব্দটাকে আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। টেকসই উন্নয়নে আমরা স্বাক্ষরদাতা, ইংরেজিতে এসডিজি বলে বলে চিৎকার করছি। টেকসই উন্নয়নের শর্তই হচ্ছে পরিবেশ, ইকোনমিক অর্থাৎ সাশ্রয়ী মূল্য এবং লোকাল টেকনিক, এবং অবশ্যই সকলের অন্তর্ভুক্তিতা নিশ্চিত না করে কোনো কাজ করার কথা না। কিন্তু আমরা নির্বিচারে পুঁজিভিত্তিক, সেই সঙ্গে এই সমস্ত ডামাডোলের মধ্যে দিয়ে ক্রমাগত আমাদের বন, নদী এবং আমাদের জল সম্পদকে ক্রমাগত শেষ করছি। একটা লাস্ট পয়েন্ট আপনাকে ধরিয়ে দিতে চাই। সুন্দরবন রক্ষা করেছে বলে মিজান সাহেব বলেছেন, আমি কৃতজ্ঞ যে আমরা সবাই স্বীকার করি সুন্দরবনের প্রতি এতটুকু মমতা, কৃতজ্ঞতা বোধ আমাদের হয়তো রয়েছে। কিন্তু এই সুন্দরবনকে ঘিরে গত 30 বছরে যে পরিমাণ শিল্প অঞ্চল গড়ে তোলা হয়েছে, যে পরিমাণ সাইলো, যে পরিমাণ পেট্রোলের আধার, যে পরিমাণ সিমেন্ট শিল্প,
এটা নিয়ে তো এগুলির ফলে অনেক ওই কথা হয়েছে। অংশ তো আমরা শেষ করে ফেলেছি, ন্যাড়া করে ফেলেছি। অনেক কথা আন্দোলন সেটা নিয়েও তো আমরা দেখেছি। অনেক ধন্যবাদ স্থপতি ইকবাল হাবিব এবং দুজনের নামী মোহাম্মদ মিজানুর রহমান, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে।